I am present here to present you a new topics. You have learned that you are going to learn present perfect tense. এভাবে কেন বললাম? দেখো আমি যে কথাটা বললাম এর মধ্যেই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। ইউ হ্যাভ লার্নড, তোমরা জেনেছো। এখানে লার্ন মানে হচ্ছে জানা। তোমরা জেনেছো। দেখো আমি অ্যাকচুয়ালি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করে তোমাদেরকে বললাম। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি না, তোমাদের প্রথম ভিডিওতেই আমি একটা সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করেছি, তোমরা হয়তো বুঝেছো। আর আমি আজকে এই স্পেসিফিক্যালি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে তোমাদের কাছে আরো পরিষ্কার করে বলার চেষ্টা করছি। নিশ্চয়ই বুঝতে পারছো? নিশ্চয়ই বুঝতে পারছো? দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি না, দ্য অ্যাকশন that has completed but the impact of the action is still going on, that is called present perfect tense. এরপর আমি এটা তোমাদেরকে বাংলায় পরিষ্কার করে বোঝাচ্ছি যে কোনো কাজ এই সবে মাত্র শেষ হয়েছে, যার ফলটা কিন্তু এখনো আছে, যার ইম্প্যাক্টটা আমাদের মধ্যে এখনো আছে, সেটা অ্যাকচুয়ালি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। অর্থাৎ আমরা ডেইলি লাইফে এই টেন্সটাকে অনেক ব্যবহার করি, সব সময় ব্যবহার করি। আমি তোমার চিঠি পেয়েছি, তুমি আমাকে কল করেছো, আমি ভাত খেয়েছি। দেখো আমরা ডেইলি লাইফে কত সেন্টেন্স ব্যবহার করে থাকি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো দিস টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট টু লার্ন। এই সেন্টেন্সটা কিন্তু এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাদের শেখাটা খুবই জরুরি। আমরা যা বেশি কথা বলি, অনেক কথাই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি, তাহলে এই টেন্সটা আমাদের অবশ্যই জানতে হবে। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে যে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে, তার ফলটা এখনো বর্তমান, এরকম বোঝাবে। আমি তোমার চিঠি পেয়েছি, যেরকম আমি কতগুলো উদাহরণ তোমাদেরকে দিলাম, এগুলো সবই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝতে গেলে হাউ টু আন্ডারস্ট্যান্ড যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স না কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে, এরকম বোঝাবে। এছাড়াও আমি প্রত্যেকটা টেন্সে তোমাদেরকে যে আক্ষরিকভাবে বর্ণ দেখে বোঝার পদ্ধতি তোমাদেরকে আমি বলে দিই, সেরকম একইভাবে আমি এই টেন্সের কিছু লেটার তোমাদেরকে বলে দেবো, যেগুলো দেখলেই তোমরা কোনো ভার্বের শেষে এই লেটারগুলো যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। দেখো আমরা বাংলা বাক্যে যে ভার্ব থাকে সেই ভার্বের শেষে এছি, এছো, এছে, এছেন, এছি, এছো, এছে, এছেন থাকলেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমি দেখো বোর্ডে লিখে দিয়েছি, যেমন আমি ভাত খেয়েছি, এছি। আমি তোমার চিঠি পেয়েছি, এছি। তুমি এখানে পৌঁছেছো, এছো। তাহলে দেখো আমি আমরার ক্ষেত্রে কি হচ্ছে, এছি। আমি তোমার চিঠি পেয়েছি, আমরা খেলেছি, তাহলে আমি আমরার ক্ষেত্রে এছি থাকবে। তুমি তোমরার ক্ষেত্রে কি হবে, এছো। তুমি আমার চিঠি পেয়েছো, এছো। সে ভাত খেয়েছে, এছে। তাহলে থার্ড পার্সনের ক্ষেত্রে এছে, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে এছো, থার্ড পার্সনের ক্ষেত্রে এছে। আর তিনি থাকলে কি হবে, এছেন। তিনি থাকলে এছেন হবে। তাহলে এইভাবেও আমরা বুঝতে পারি। আমরা সবসময় এই বাক্যগুলো ব্যবহার করি। আমি একটা উদাহরণ তোমাদের দিয়েছি প্রথমেই, দেখো যেমন আমি ভাত খেয়েছি। আমি ভাত খেয়েছি তার কি অর্থটা বোঝায় যে আমার ভাত খাওয়াটা এই মাত্র হয়েছে। ভাত খাওয়ার যে ইম্প্যাক্ট সেটা এখনো আছে, যে আমার পেটটা ভারী আছে, খেয়েছি, আমার ক্ষুধা মিটেছে। এই যে খাওয়ার ফলে যে ইম্প্যাক্টগুলো পড়ে সেগুলো আমার মধ্যে আছে। যদি বলি আমি তোমার চিঠি পেয়েছি, মানে পেয়েছি, পাওয়ার পর যে এক্সাইটমেন্টটা থাকে সেটা কিন্তু আমার মধ্যে আছে। তাহলে এইরকম যখনই বোঝাবে
তখনই আসলে সেটা বলা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি হচ্ছে সাবজেক্ট, খেয়েছি বাংলা বাক্যের ভার্ব সবসময় শেষে শেষে থাকে, দেখো এছি আছে, আমি আছে বলে এছে আছে, এছি থাকবে। হ্যাঁ, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, আইটা সাবজেক্ট, তারপরে আমাদের হ্যাভ বা হ্যাজের মধ্যে একটা নিতে হয়, আর ভার্বটা সবসময় থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়, তারপরে অবজেক্ট, তারপরে রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স। এটি মনে রাখবে ব্যাস। এছাড়াও তোমাদেরকে আমি পরিষ্কারভাবে বলে দিয়েছি যে কোনো পারফেক্ট টেন্স হতে গেলে হ্যাভ থাকতেই হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হতেই হবে। পারফেক্ট টেন্স হতে গেলে হ্যাভ থাকতেই হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হতেই হবে। তাহলে দেখো এইটুকু যদি তোমরা জানো তাহলেই কিন্তু পারফেক্ট টেন্স তোমরা বুঝতে পারবে, লিখতে পারবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। হ্যাভ থাকতেই হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হতেই হবে। তাহলে দেখো যে কোনো পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা দাঁড়ায় কি, প্রথমে প্রত্যেকটা বাক্যের প্রথমে সাবজেক্ট বসে, তাহলে সাবজেক্ট, তারপরে হ্যাভ, হ্যাভটা সবসময় টেন্স অনুযায়ী বদলাবে আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে দেখো সাবজেক্ট যে কোনো পারফেক্ট টেন্স, তোমাকে যদি যে কোনো পারফেক্ট টেন্স এই একটি স্ট্রাকচার মনে রাখলেই বাকি আমরা সব টেন্সগুলোই করতে পারবো। যদি আমাকে বলা হয় এই স্ট্রাকচারটা আমাকে বলে দিলে আমাকে আর কিছুই বলতে হবে না, আমরা সহজে বাক্য তৈরি করতে পারবো। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে পারফেক্ট টেন্স হতে গেলে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ, হ্যাভটা টেন্স অনুযায়ী বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট অ্যান্ড রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স। এবার দেখো যদি প্রেজেন্ট পারফেক্ট বলি তাহলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা প্রেজেন্ট, তাহলে কি হবে হ্যাভের প্রেজেন্ট টেন্সের রূপ। আমরা জানি হ্যাভের প্রেজেন্ট টেন্সের রূপ কি, হ্যাভ বা হ্যাজ, এগুলো আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে, এগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট হলে কি হবে না, সাবজেক্ট আমি বলেছি হ্যাভটা টেন্স অনুযায়ী বসবে, তাহলে হ্যাভটা টেন্স অনুযায়ী বসবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে প্রেজেন্ট, তাহলে হ্যাভের প্রেজেন্ট টেন্সের রূপ, হ্যাভের প্রেজেন্ট টেন্সের রূপ কি, হ্যাভ হ্যাজ। তাহলে দেখো প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম, সাবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট। এবার যদি পাস্ট পারফেক্ট বলি, পাস্ট পারফেক্টও একই জিনিস, কি হবে না হ্যাভটা চেঞ্জ হবে, টেন্স যখনই বদলায় আসলে ভার্বটা বদলায়, টেন্স যখনই বদলাবে ভার্বটা বদলে বদলে যাবে। যদি পাস্ট পারফেক্ট বলি তাহলে টেন্সটা পাস্ট, তাহলে হ্যাভের পাস্ট টেন্সের রূপ হবে, হ্যাভের পাস্ট টেন্সের রূপ কি, হ্যাড। তাহলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা দাঁড়ালো সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে রেস্ট পার্ট। I am repeating again, please listen to me. Subject plus had plus verb past participle form plus object, then rest part of the sentence. এবার চলে আসো ফিউচার পারফেক্ট। তাহলে টেন্সটা অ্যাকচুয়ালি ফিউচার আর তার সঙ্গে পারফেক্ট কথাটা যোগ হচ্ছে, পারফেক্ট মানেই বলেছি যে হ্যাভ বসবে, তাহলে এটা টেন্সটা কি, ফিউচার। তাহলে ফিউচার পারফেক্ট হলে কি হয়, হ্যাভের ফিউচার টেন্সের রূপ, হ্যাভের ফিউচার টেন্সের রূপ হলে কি হবে, shall have, will have, shall have, will have। টেন্স মানে অ্যাকচুয়ালি ক্রিয়ার কাল, কাজের সময়, তাহলে যখনই টেন্স বদলাবে তখনই ভার্বটা বদলে বদলে যাবে। দেখো তখন ফিউচার পারফেক্ট বলবে, বললাম হ্যাভের ফিউচার টেন্সের রূপ হবে, হ্যাভের ফিউচার টেন্সের রূপ হচ্ছে shall have, will have। তাহলে ফিউচার পারফেক্টের স্ট্রাকচারটা কি দাঁড়ালো, সাবজেক্ট প্লাস shall অবলিক will, যে ফিউচার টেন্স হতে গেলে shall will থাকতেই হবে, তাহলে shall will লাগিয়ে দাও। এর পারফেক্ট টেন্স হতে গেলে হ্যাভ থাকতেই হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হতেই হবে, তাহলে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে হ্যাভ, হ্যাভের পর আমরা জানি ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, ব্যাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কি হলো পুরো স্ট্রাকচারটা, সাবজেক্ট, শ্যাল, উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দেন অবজেক্ট এন্ড দেন রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স। নাও কাম টু দ্য মেইন পয়েন্ট, হাউ টু ডু। তোমাদেরকে বুঝিয়ে দিলাম এখনই, তোমরা নিশ্চয়ই একেবারে পরিষ্কার হয়ে গেছে বিষয়টা, এই ধারণাটা তোমাদের পরিষ্কার করার জন্যই আমি এইভাবে বলে দিলাম। তাহলে তোমাদেরকে একটা কথা আবার একটু সাম আপ করে দিতে চাই যে পারফেক্ট টেন্স হতে গেলে হ্যাভ থাকতেই হবে আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হতেই হবে, তাহলে পারফেক্ট টেন্স হবেই না। এই দুটি ওয়ার্ড মনে রাখলেই পারফেক্ট টেন্স হয়ে যাবে, হ্যাভ আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পারফেক্ট মানে হ্যাভ বসবে, ভার্ব আর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এবার তোমাকে যাই টেন্স বলা হোক না কেন
তুমি নিজে নিজেই পারবে। তাহলে দেখো এবার প্রেজেন্ট পারফেক্ট, দেয়ার উইল বি নো প্রবলেম। যদি প্রেজেন্ট পারফেক্ট বলি তাহলে কি হবে, হ্যাভ এর প্রেজেন্ট টেন্সে রূপ, দেখো সাবজেক্ট হ্যাভ এর প্রেজেন্ট টেন্সে রূপ কি লিখেছি, হ্যাভ বা হ্যাজ। তো সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম বলেছি, ভার্বের থার্ড ফর্ম মিন্স ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স। এবার এখানে একটা বিষয় মনে রাখতে হবে, you will have to remember only one thing, have বা হ্যাজটা কোথায় হয় একটা জানলেই বাকিগুলো তোমাদের অটোমেটিক্যালি জানা হয়ে যাবে। হ্যাজটা আসলে কোথায় বসে, যখন দেখবে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে তখনই কিন্তু হ্যাজ বসবে। যেমন হি হ্যাজ, সি হ্যাজ, রাম হ্যাজ, রানু হ্যাজ, দ্য হাউস হ্যাজ, আর্য হ্যাজ, আর্য ইজ সিটিং ইন ফ্রন্ট অফ মি, সো আর্য হ্যাজ। এগুলো কি হলো, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসছে, বাকি সব ক্ষেত্রে কিন্তু হ্যাভ বসবে। তাহলে একটি কথা তোমাদেরকে মনে রাখতে হবে, অনলি ওয়ান থিং, নট মেনি থিংস, মানে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসবে, বাকি সব সাবজেক্টের পর হ্যাভ বসে। ওকে, তাহলে আমরা একটা উদাহরণকে দেখে নিই। দেখো তোমাদের জন্য কি উদাহরণ দেওয়া আছে, আমি তোমার চিঠি পেয়েছি, আমি তোমার চিঠি পেয়েছি, পেয়েছি। দেখো একটা এইভাবে বোঝা যায়, এছি আছে, পেয়েছি, এছি আছে বলে আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে পারি। আর আমি তোমার চিঠি পেয়েছি মানে এইমাত্র পেয়েছি, চিঠিটা পাওয়ার ফলে যে রিঅ্যাকশনটা হয়, যে আমাদের মধ্যে যে রিপারকেশন, যে ইমোশনাল আউটব্রাস্ট যেগুলো আমাদের মধ্যে হয় সেটা কিন্তু এখন আমার মনের মধ্যে আছে, এক্সাইটমেন্টটা আছে, চিঠিটা পেয়েছি, চিঠিটা পাওয়ার ফলে যে এক্সাইটমেন্ট সেটা আছে। এটা একটা সেন্স, এই সেন্স থেকে বুঝতে পারি। এছাড়াও আক্ষরিকভাবে বুঝলে পেয়েছি, পেয়েছি। তাহলে আমাদের এবারে আমরা পারফেক্ট টেন্সের স্ট্রাকচার জেনে গেছি। প্রথমে আমাদের অফকোর্স সাবজেক্ট বসবে, সাবজেক্ট হচ্ছে আমি, বাংলা বাক্যের ভার্ব প্রত্যেক দিনের মতো আজকেও বলছি, বাংলা বাক্যের ভার্ব বাক্যের শেষে থাকে। তাহলে পেয়েছি এটা হচ্ছে ভার্ব, আর অবজেক্ট হচ্ছে ক্রিয়াপদকে, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে যে উত্তর পাওয়া যাবে সেটি হচ্ছে অ্যাকচুয়ালি সাবজেক্ট। সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আর প্যাসিভ ভয়েসের অবজেক্ট। বুঝেছো নিশ্চয়ই? নেক্সট, আমি তোমার চিঠি পেয়েছি, এখানে আমরা পাচ্ছি আমি সাবজেক্ট, পেয়েছি ভার্ব, আর তোমার চিঠি কে কি পেয়েছি, তোমার চিঠি, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমে সাবজেক্টকে আই, তারপর দেখো হ্যাভ হ্যাজ এর মধ্যে কি নেব, আমি বলেছি থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তবেই হ্যাজ হবে। তাহলে আই নিশ্চয়ই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, তাহলে এখানে হ্যাভ বসবে। তাহলে আই হ্যাভ, এবারে পেয়েছি পাওয়া, পাওয়ার ইংরেজি হচ্ছে রিসিভ, এবার রিসিভের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম রিসিভড, আই হ্যাভ রিসিভড ইওর লেটার, ইওর লেটার হচ্ছে অবজেক্ট, আই হ্যাভ রিসিভড ইওর লেটার। আরেকটা দেখবে খুব সুন্দরভাবে তোমাদেরকে শিখিয়েছি, হ্যাভের ব্যবহার শিখিয়েছি, দেখবে হ্যাভের 12টা ব্যবহার যখন বলা আছে তখন দেখবে রিসিভ অর্থে হ্যাভকে ব্যবহার করা যায়। এটা খুব সুন্দর লাগবে যদি তোমরা বলো আই হ্যাভ হ্যাড ইওর লেটার, আই হ্যাভ হ্যাড ইওর লেটার, এটাও আমরা বলতে পারি। এবার চললাম পরের উদাহরণে। পরে কি বলেছি, সে ডিনার করেছে, সে, দেখো থার্ড পারসন, সেটা হচ্ছে থার্ড পারসন, আমি আমরা ফার্স্ট পারসন, ইউ তুমি তোমরা সেকেন্ড পারসন, আর বাকি পৃথিবীতে আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে যা কিছু আছে সবই হচ্ছে থার্ড পারসন। তাহলে সেটা থার্ড পারসন, সেটা সাবজেক্ট, ডিনার করেছে, করেছে মানে এখানে কি অর্থে হবে, খেয়েছে, তার মানে টেক, বা এখানেও আমরা দেখো হ্যাড ব্যবহার করতে পারি, আমি আসছি বলছি। সে সাবজেক্ট, তার জন্য হি, এবারে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সার্টেনলি হ্যাজ উইল বি প্লেসড, অফ কোর্স এখানে হ্যাজ বসবে, তাহলে হি হ্যাজ। এবারে দেখো খেয়েছে বা ডিনার করেছে, এটা আমরা কি করি, টেক ডিনার বলি, টেক ব্রেকফাস্ট, টেক লাঞ্চ, টেক টিফিন, টেক ডিনার, টেক সাপার, এরকম আমরা বলে থাকি। সেখানে আমরা কি করব, টেক এর থার্ড ফর্ম অর পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন। তাহলে হি হ্যাজ টেকেন হিজ ডিনার, হি হ্যাজ টেকেন হিজ ডিনার, সে ডিনার করেছে, হি হ্যাজ টেকেন হিজ ডিনার। অথবা দেখো এখানে আমরা এই টেকেনটার পরিবর্তে আমরা হ্যাড ব্যবহার করতে পারি, হি হ্যাজ হ্যাড হিজ ডিনার, হি হ্যাজ হ্যাড হিজ ডিনার, এটা আমরা ব্যবহার করতে পারি। তোদেরকে হ্যাভ এর ব্যবহার শিখেছি।
পরের উদাহরণে চলে আসি। কি বলা আছে না তিনি এই মাত্র বাড়ি ফিরেছেন। তিনি আছে দেখো, তিনি ক্ষেত্রেই এছেন কথাটা হয়, তিনি থাকলেই এছেন। তিনি এই মাত্র বাড়ি ফিরেছেন, তাহলে এছেন, অর্থাৎ তিনি এই সবে মাত্র বাড়িটা ফিরেছেন। বাড়ি ফেরার পরের যে এক্সাইটমেন্টটা হয় সেটা দ্যাট ইজ প্রেজেন্ট নাও, সেটা এখন কিন্তু বর্তমান আছে। তার জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো। এছাড়াও তোমরা যেটা যেভাবে খুশি তোমাদের, যেটা তোমাদেরকে ইজি মনে হবে সেটাই তোমরা সেইভাবেই বুঝবে। তিনি এই মাত্র বাড়ি ফিরেছেন, তবে ফিরেছেনটা তো ভার্ব হচ্ছে, সাবজেক্টকে কে কাজটা করছে তিনি। আর এখানে অবজেক্ট নেই, দেখো কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। দেয়ার ইজ নো অবজেক্ট হিয়ার, এখানে কোনো অবজেক্ট নেই। এখানে বাক্যের বাকি অংশটা লিখতে হবে, রেস্ট পার্টটা লিখতে হবে। তাহলে সাবজেক্ট হচ্ছে তিনি, তিনি ইংরেজি হচ্ছে হি। তারপরে কি বলে এখানে কি আছে হ্যাভ বা হ্যাজ, এর ক্ষেত্রে হ্যাজ বসে, তার জন্য হ্যাজ লাগালাম, তাহলে হি হ্যাজ। এবারে পৌঁছানো, পৌঁছানোটা কি রিচ বা অ্যারাইভ, তাহলে হি হ্যাজ রিচ, রিচের পাস্ট পার্টিসিপল ফর্ম, রিচের পাস্ট পার্টিসিপল ফর্ম কি রিচড, তাহলে হি হ্যাজ রিচড। তারপরে কি হবে বাড়ি, হোম, হি হ্যাজ রিচড হোম জাস্ট নাও, এই মাত্র ইংরেজি কি বলবে জাস্ট নাও। ইজ ইট ক্লিয়ার? এবার তাহলে কি হলো, তিনি এই মাত্র বাড়ি ফিরেছেন, হি হ্যাজ রিচড হোম জাস্ট নাও। এবার নেগেটিভ, নেগেটিভ মানে নট, না থাকার জন্যই নেগেটিভ মানে বাংলায় নাবাচক বলি। তাহলে নাবাচক হলে না কতটা থাকছে তার জন্য নট বসে। একটা কথা মনে রাখবে, রিমেম্বার ওয়ান থিং, নট কখনো কিন্তু একা বসে না। নট উইল নট বি প্লেসড, নট উইল নট বি প্লেসড, ইংলিশটাকে একটু রিয়েলাইজ করার চেষ্টা করো আমি ইংরেজি কি বলছি। নট উইল নট বি প্লেসড, নট উইল নট বি প্লেসড before the subject, not will be placed after auxiliary verb, not auxiliary ভার্বের পর বসে। নাবাচক হতে গেলে নট থাকতেই হবে, আর নট কখনো একা একা বসে না। নট cannot sit singly, নিজে একা একা বসবে, অ্যালোন একা একা বসবে না। নট সবসময় অক্সিলারি ভার্বকে নিয়ে বসবে। তাহলে আমরা জানি অক্সিলারি ভার্ব সম্পর্কে তোমাদের একটা আইডিয়া দেওয়া হয়েছে ভিডিওতে, দেখে নেবে ভিডিওগুলো। দেখো এখানে অক্সিলারি ভার্বকে হ্যাভ হ্যাজ, তাহলে নাবাচক মানে স্যার তোমাদেরকে বলেই দিয়েছেন যে নট অক্সিলারি ভার্বের পরে বসবে, এখানে হ্যাভ হ্যাজ এর পর নট বসে গেল। তাহলে কি হলো, স্ট্রাকচারটা কি হলো, সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে রেস্ট পার্ট। দেখো তোমাদের কি আর জানার প্রয়োজন হচ্ছে, শুধু পারফেক্ট টেন্স হতে গেলে কি থাকতে হবে, সেই দুটো জিনিস তোমরা শুধু মনে রাখলেই দেখো সব হয়ে যাচ্ছে। বাকি প্রত্যেকটা স্ট্রাকচার ইউ ক্যান গেট ইন দ্য সেম ওয়ে, একই ভাবে তোমরা পাবে। এবার দেখো আমি একটা উদাহরণ নিয়েছি নাবাচকের, নেগেটিভের উদাহরণ। এখানে আমি হ্যাবাচকের উদাহরণে জানিয়েছিলাম, নাবাচকে সেটাকেই নিয়েছি। আমি তোমার চিঠি পাই নাই, আমি তোমার চিঠি পাই নাই। দেখো তার মানে কি, চিঠিটা তুমি পাঠিয়েছো, মানে আমাকে বলছে যে তুমি চিঠিটা পেয়েছো, তার মানে আমি তোমার চিঠি পাই নাই, মানে এখনো পর্যন্ত পাইনি, এখনো পর্যন্ত পাইনি, অর্থাৎ যে চিঠিটা লিখেছে, যে পোস্ট করেছে সে পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমি ওই চিঠিটা এখনো পাইনি। তাহলে সেরকম হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। না আছে মানে নাবাচক। এছাড়াও তোমরা ওইভাবে লেটারগুলো দেখে বুঝতে পারো, তার মানে আমি চিঠিটা পেয়েছি না, এরকম যেহেতু বাংলায় আমরা ব্যবহার করি না সেই জন্য পাই নাই এরকম ব্যবহার করি। তাহলে কি হবে, প্রথমে সাবজেক্ট, সাবজেক্টকে আমি, তাহলে আই এর পরে হ্যাভ বা হ্যাজ এর মধ্যে কি বসবে হ্যাভ, এবারে না থাকার জন্য নট, তাহলে আই হ্যাভ নট, এবারে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিসিভড, আই হ্যাভ নট রিসিভড ইওর লেটার, আই হ্যাভ নট রিসিভড ইওর লেটার। এখানেও দেখো তোমরা হ্যাড ব্যবহার করতে পারবে, I have not had your letter, I have not had your letter, আমি তোমার চিঠি পাইনি। এবার দেখো পরেরটা, পরের উদাহরণ কি আছে, এখানে নাবাচক হ্যাবাচকে যা দিয়েছিলাম অর্থাৎ অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্সে কি যা দিয়েছিলাম সেটাকে নেগেটিভ করে বলছি। দেখো সে ডিনার করে নাই, সে ডিনার করেনি,
সে ডিনার করেনি। তার মানে সে ডিনার করেছে না, এরকম আমরা বাংলায় বলি না, ব্যবহার করি না। উই ডোন্ট ইউজ ইন দিস ওয়ে। তাহলে বাংলাটা শুনতে খারাপ লাগে, তাই আমরা এইভাবে বলি, আমি বা সে ডিনার করে নাই। তাহলে সাবজেক্ট হচ্ছে কে? হি। দেখো লক্ষ্য করো ভালো করে, হি। হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হি এর পরে কি বসবে? হ্যাভ এর মধ্যে হ্যাজ, এইটুকু মনে রাখলেই হবে। হি হ্যাজ, এবারে না আছে নট, হি হ্যাজ নট টেকেন, ভার্বের পাস্ট ফর্ম টেক, টু টেকেন, তারপরে হিজ ডিনার, হি হ্যাজ নট টেকেন হিজ ডিনার। এটা আমরা আর একটা ভার্ব করতে হ্যাড ব্যবহার করতে পারি, হি হ্যাজ নট হ্যাড হিজ ডিনার, রাইট? নেক্সট, তারপর দেখো পরেরটা, আমি একটা খুব সিগনিফিক্যান্ট এক্সাম্পল দিয়েছি। দেখো, আই হ্যাভ গিভেন এ সিগনিফিক্যান্ট এক্সাম্পল। দেখো এইটার মধ্যে আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। আই হ্যাভ গিভেন এ সিগনিফিক্যান্ট এক্সাম্পল। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা বলছি, যেহেতু তোমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স শেখাচ্ছি, আমি প্রেজেন্ট পারফেক্টেই কথা বলছি। কত সুন্দর দেখো, আমি প্রেজেন্ট পারফেক্ট শেখাচ্ছি, আবার তোমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তোমাদের সঙ্গে কথা বলছি। এই তাহলে কি হলো না, তারা টেন্স শিখে নাই। এই যে বলছে ওই ছেলেগুলো তো টেন্স শিখে নিছে, তাহলে কি হলো? তারা টেন্স শিখে নাই। তাহলে কি হবে? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারা, তার ইংরেজি হচ্ছে দে। এবারে হ্যাভ বা হ্যাজ, দে পরে হয় হ্যাভ হবে। এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাভ হয়। তাহলে দে হ্যাভ, তারপরে না জন্য নট, দে হ্যাভ নট। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, লার্ন মানে শেখা, লার্ন এর থার্ড ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লার্নড। দে হ্যাভ নট লার্নড টেন্স। আমরা লার্নড ব্যবহার করতে পারি, মডার্ন ইংলিশে লার্ন বলা হয়, আগে লার্নড বলতো, LEARNT। এখন ইংলিশ ইজ চেঞ্জিং, সো we may use in this way learned, অথবা learn to ব্যবহার করতে পারো, LEARNT ও হয়, LEARNED এটাও হয়। তাহলে they have not learned tense। এবার চলে আসো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে তো তোমরা বুঝে গেছো, আমি বলার আগেই তোমরা বুঝতে পেরেছো, হাসছো, অনেকে দেখতে পাচ্ছি যে তোমরা হাসছো, তার মানে বুঝতে পেরে গেছো। না হলে তোমাদের হয়তো মুখগুলো ম্লান হয়ে থাকবে, এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো, প্রশ্নবোধক, আবার আমাকে বুঝিয়ে দিতে হচ্ছে যে প্রশ্নবোধক বাক্য মানে স্যার কি বলবেন, ইউ আর রেডি। প্রশ্নবোধক বাক্য মানে এই সাহায্যকারী ক্রিয়াটি সাবজেক্টের আগে চলে আসবে। আগে বুঝি, আগে সাহায্যকারী ক্রিয়া তারপর সাবজেক্ট। তাহলে এখানে আমরা সাহায্যকারী ক্রিয়াকে হ্যাভ, তাহলে হ্যাভ আগে চলে যাবে। তো এইটুকু আমাদের অ্যাফার্মেটিভের গঠন বা যে কোনো পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কেমন হয় সেটি জানলেই কিন্তু আমরা সব দেখব পজিটিভ সেন্টেন্স তৈরি করতে পারছি, নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারছি, ইন্টারোগেটিভ। ইট ইজ ভেরি ইজি। কি হবে না, হ্যাভ হ্যাজ আগে চলে আসবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ আগে চলে আসবে। তাহলে দেখো আমি এটা চোখ বন্ধ করে তোমরা যেটাই বলতে পারবে। তাহলে হ্যাভ হ্যাজ, তারপরে কি বসবে? সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট এন্ড রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স। চলো তোমাদের জন্য কি উদাহরণ রেডি করা আছে দেখি। দেখো, তুমি কি আমার চিঠি পেয়েছো, এটা দেখো আমি পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একই এক্সাম্পল ইউজ করলাম, কারণ তোদের বুঝতে সুবিধা হয় তার জন্য। তুমি কি আমার চিঠি পেয়েছো? আমার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, সে কলকাতায় থাকে, সে কলকাতা থেকে ফিরে এসেছে কিন্তু তার চিঠি এখনো পাইনি, তার জন্য নেগেটিভে বলেছে আমি তোমার চিঠি পাইনি। আবার প্রশ্নবোধকে সেই বন্ধুর সঙ্গে দেখা হয়েছে যে আমাকে চিঠি পাঠিয়েছে, সে আমাকে প্রশ্ন করছে, আরে তুমি কি আমার চিঠি পেয়েছো? দেখো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কথা বলছি। কি হবে তাহলে? সে কি বলবে, তোমার বন্ধু তোমাকে কি বলবে ইংরেজিতে? যদি বলে তুমি কি আমার চিঠি পেয়েছো, তোমার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে যে তুমি কি আমার চিঠি পেয়েছো, এটা ইংরেজিতে বলে কি হবে? হ্যাভ ইউ রিসিভড মাই লেটার? হ্যাভ ইউ রিসিভড মাই লেটার? দেখো তাই লিখেছি। এটা কি তারা, এখানে দেখো তুমি কি আমার চিঠি পেয়েছো, তাহলে হ্যাভ ইউ রিসিভড মাই লেটার, তাকে এরকম বলবো। এবারে তুমি কি বলবে, নিশ্চয়ই তুমি পাইনি, এখানে না বলে দিয়েছি, তখন আমাকে নাবাচক উত্তর দিতে হবে। আই হ্যাভ নট রিসিভড ইউর লেটার ইয়েট, আমি এখনো তোমার চিঠি পাইনি, তখন ইয়েট কথাটা ব্যবহার করে দেবো। আই হ্যাভ নট রিসিভড ইউর লেটার ইয়েট। এবারে চলে এসে পরের উদাহরণে,
সে কি বাস পেয়েছে, এরকম আমরা বলি দৈনন্দিন জীবনে, ডেইলি লাইফ, এগুলো প্রত্যেক দিন উই ইউজ ডেইলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সে কি বাস পেয়েছে, সে কি বাস পেয়েছে। তোমাকে তোমার বন্ধুকে তুমি হয়তো বাস স্ট্যান্ডে ছাড়তে এসেছো, ওই বন্ধুর মা তোমাকে ফোন করেছে, আরে ও কি বাস পেয়েছে। দেখো সেই ইংলিশটা কি হবে, সে কি বাস পেয়েছে, কি হবে, হ্যাজ হি গট দ্য বাস, হ্যাজ হি গট দ্য বাস। মানে বন্ধুর মা তোমাকে কি জিজ্ঞাসা করবে, তো কি বলবে, হ্যাজ হি গট দ্য বাস। তখন তুমি কি বলবে, ইয়েস আন্টি হি হ্যাজ। আমার আর হি হ্যাজ গটটা বলা দরকার নেই অ্যান্সার দেওয়ার সময়, হি হ্যাজ, ইয়েস আন্টি আই, হি হ্যাজ, কে কে হ্যাজ হয়, তার জন্য দেখো হি হ্যাজ হি গট দ্য বাস। এবার দেখো ইন্টারোগেটিভ উইথ নেগেটিভ, আবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো স্যার কি বলবেন, একই কথা বলবেন। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যা ছিল ইন্টারোগেটিভ নেগেটিভে তাই থাকবে, শুধুমাত্র একটি নট বসবে, না থাকার জন্য একটি নট বসে যাবে। তাহলে নটটা কোথায় বসে, নট সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টিভ নাউন হলে নটটা সাবজেক্টের আগে বসবে, সাবজেক্টিভ প্রোনাউন হলে নট সাবজেক্টের পরে বসবে। তাহলে নিজেরাই তোমার স্ট্রাকচারটা বানাতে পারছো। তাহলে কি হবে, হ্যাভ হ্যাজ আগে চলে আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে ভার্বের ফার্স্ট পার্সন ফর্ম প্লাস অবজেক্ট এন্ড রেস্ট পার্ট অফ দা সেন্টেন্স। এটা আমি লিখেছি। তাহলে কি হবে, ইন্টারোগেটিভ নেগেটিভ, ইন্টারোগেটিভে যা ছিল ইন্টারোগেটিভ উইথ নেগেটিভ তাই থাকবে। আমি আর ওটার জন্য লিখলাম না, তোমরা দেখছি তোমরা নিজেরাই পাচ্ছো, তার জন্য আমি আর লিখে দিলাম না, তোমরা নিজেরাই এটা বানাতে পারবে। শুধু নট এখানে সাবজেক্টের পরে, এইখানে সাবজেক্টের পরে নটটা তোমরা ব্যবহার করে দেবে, তাহলে কি হয়ে গেল। এবার দেখো উদাহরণ কি আছে দেখা যায়, তুমি কি আমার চিঠি পাও নাই, তুমি কি আমার চিঠি পাও নাই, অনেক দিন হয়ে গেল আমি তো চিঠিটা পাঠিয়েছি, তোমার বন্ধু তোমাকে বলছে তুমি কি আমার চিঠিটা পাও নাই। তখন কি হবে, হ্যাভ ইউ নট রিসিভড মাই লেটার, হ্যাভ ইউ নট রিসিভড মাই লেটার। সেটার উত্তর যদি বলে হ্যাভ ইউ নট রিসিভড মাই লেটার, তুমি আমার চিঠি পাওনি। তার মানে সে বলতে চাইছে আসলে তুমি আমার চিঠি পেয়েছো, এটা বলতে চাইছে, তাই এইভাবে বলছে। না হলে কি হবে, এক্সক্লামেটরি সেন্টেন্স হয়ে যাবে। যদি তুমি আমার চিঠি পাও নাই, তার মানে কি, দিস সেন্টেন্স এক্সপ্রেসেস সারপ্রাইজ বিকজ I sent the letter long ago but you didn't get it. তাহলে এটা তখন সারপ্রাইজ হয়ে গেলে কি হবে, এক্সক্লামেটরি সেন্টেন্স হয়ে যাবে। কিন্তু এখানে যদি বলি হ্যাভ ইউ নট রিসিভড মাই লেটার, তার মানে এটাই বোঝাচ্ছে আমরা হ্যাঁ বা হ্যাঁ মানে ইন্টারোগেটিভের সঙ্গে নাটা যোগ করে দিলে, নেগেটিভটা যোগ করে দিলে আসলে সেটা হ্যাঁ হয়ে যায়, অর্থাৎ পজিটিভ সেন্টেন্স দাঁড়িয়ে যায়, মিনিংটা সেন্সটা পজিটিভ সেন্স চলে আসে। তাহলে হ্যাভ ইউ নট রিসিভড মাই লেটার, এটা আমরা রিসিভের পরিবর্তে হ্যাড লাগাতে পারি। হ্যাভ ইউ নট হ্যাড ইউর লেটার। আরেকটা তোমাদেরকে প্রত্যেকটা টেন্সেই বলি, যদি আমরা অ্যাব্রিভিয়েশন ব্যবহার করি, শর্ট ফর্ম কনস্ট্রাক্টেড ফর্ম ইউজ করি, তাহলে আমরা হ্যাভেন্ট বলতে পারি, হ্যাভেন্ট ইউ রিসিভড মাই লেটার। তখন কিন্তু হ্যাভ আর নট একসাথে বসবে, এটাকে কনস্ট্রাক্টেড ফর্ম বলে। পারহ্যাপস ইউ হ্যাভ লার্নড অলরেডি। হ্যাভেন্ট ইউ রিসিভড মাই লেটার, হ্যাভেন্ট ইউ রিসিভড মাই লেটার, এটা স্পোকেন ইংলিশে এভাবেই ইউজ হয়। আমরা লেখার সময় এরকম ব্যবহার করতে পারি, কিন্তু স্পোকেন ইংলিশে এইভাবেই বললেই ভালো হয়, ভালো শোনাবে। আর নটটা পরে লাগলে শুনতে ভালো লাগে না। স্পোকেন ইংলিশ এইভাবে বলতে হবে, হ্যাভেন্ট ইউ রিসিভড মাই লেটার। এবার বলবে নেক্সট, পরে কি আছে দেখা যাক, সে কি খেয়েছে। দেখো আমি ডাব্লিউএইচ কোশ্চেন প্রত্যেকটা তোমাদের টেন্সের ক্ষেত্রে এখানে তোমাদের ডাব্লিউএইচ কোশ্চেন, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখছো, ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুটো ভাগ আছে, একটা হচ্ছে সিম্পল ইন্টারোগেটিভ যেটাকে ইয়েস নো কোশ্চেন বলে, আর একটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন অর ইনফরমেটিভ কোশ্চেন। আমরা এই ইয়েস নো কোশ্চেনটাকে আমরা শিখলাম, এটা প্রত্যেকটা টেন্সে ইয়েস নো কোশ্চেনটা আছে। তার সঙ্গে আমি ভেবেছি যে তোমাদের প্রশ্ন করতেও সুবিধা হবে, তার জন্য ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ফ্যামিলি থেকে ডাব্লিউএইচ ওয়ার্ডকে নিয়ে চলে আসছে। তোমরা নিশ্চয়ই জানো যে একটা ডাব্লিউএইচ এর ফ্যামিলি আছে, ডাব্লিউএইচ এর পরিবার আছে, সেই পরিবারের মধ্যে কতগুলি ডাব্লিউএইচ বাস করে। সেই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো হচ্ছে হু, হুম, হুজ, হুইচ, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হাউ মেনি, হাউ মাচ। দিস আর WH words, they belong to a family. সেই ফ্যামিলিটাকে কি বলবো? ডাব্লিউএইচ ওয়ার্ড বলবো। তাহলে ডাব্লিউএইচ এর ফ্যামিলি থেকে ডাব্লিউএইচ বাস করে, সেই ডাব্লিউএইচ এর পরিবার আছে, সেই পরিবারের মধ্যে কতগুলি ডাব্লিউএইচ বাস করে। সেই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো হচ্ছে হু, হুম, হুজ, হুইচ, হোয়ার, হোয়েন, হাউ, হাউ মেনি, হাউ মাচ। দিস আর WH words, they belong to a family.
WH ফ্যামিলি। তাহলে WH ফ্যামিলি থেকে একটা WH ওয়ার্ড নিয়ে নাও, এখানে পোস্ট করে দাও। যদি বলা হয় সে কি খেয়েছে, সে কি খেয়েছে, তুমি মামার বাড়িতে গেছো, দিদিমাকে জিজ্ঞাসা করছে, তোমার গ্র্যান্ডমাকে জিজ্ঞাসা করছে, মা জিজ্ঞাসা করছে সে ও কি খেয়েছে, তাহলে কি করবে? এখানে দেখো প্রশ্নবোধক বাক্যে হ্যাজ হি ইটেন, এটা প্রশ্নবোধক বাক্য হয়ে গেল। সে কি খেয়েছে, এটাকে যদি কি দিয়ে বলি, সে কি খেয়েছে, একই সেন্টেন্স থাকবে, শুধু প্রথমে WH ওয়ার্ডটা ব্যবহার করবে। তাহলে হোয়াট হ্যাজ হি ইটেন, হোয়াট হ্যাজ হি ইটেন, সে কি খেয়েছে। তোমার বাড়িতে কেউ একজন এসছে, তোমার বাবা কোথায় গেছে প্রশ্ন করলো, তখন কিভাবে বলবো? Where has your father gone? Where has your father gone? তোমার বাবা কোথায় গেছে? তোমার বাবা কখন ফিরেছে, তখন কি হবে? When has your father returned? এখানে যদি বলে তোমার বাবা কখন বাড়ি ফিরেছে, When has your father returned home? আবার ধরো যদি বলা হয় যে তোমার সাথে কে এসেছে, তোমার সাথে কে এসেছে, তাহলে কি বলবে? Who has come with you? Who has come with you? আবার ধরো বলা হলো যে তোমরা কি, তোমরা সেখানে কখন পৌঁছেছিলে, কখন পৌঁছেছো, পৌঁছেছিলে হলে কিন্তু দেখো দুটোর মধ্যে পার্থক্য বুঝে নাও ভালো করে। হ্যাঁ, পৌঁছেছিলে হলে কি হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। আর পৌঁছেছে, তারা পৌঁছেছে, সে পৌঁছেছে, এরকম হবে। তারা কখন সেখানে পৌঁছেছে, তাহলে কি হবে? When have they reached there? When have they reached there? তুমি কখন খেয়েছো? When have you eaten? মা বাড়ি ফিরলো, বাবা বাড়ি ফিরলো, তখন তোমাকে জিজ্ঞাসা করছে তুমি কখন খেয়েছো? When have you eaten? When have you eaten? এবার তোমার যদি লাঞ্চ হয় তাহলে কি বলবে? When have you eaten lunch? যদি ব্রেকফাস্ট হয়, When have you taken breakfast? যদি রাত্রে বেলায় তোমার ডিনার করা হয়ে গেছে, বাবা ফিরেছে, তখন বলছে তোমার কি ডিনার করা হয়ে গেছে, তখন কি বলবে? কখন ডিনার করা হয়েছে? When have you finished your dinner? When have you finished your dinner? তখন ফিনিশড কথাটা বলবো। When have you finished your dinner? এটাও বলতে পারো। When have you taken your dinner? When have you had your dinner? এটাও আমরা বলতে পারি। In this way we construct present perfect tense. দেখো, this is very simple and this is the easiest method. Hope the entire video is comprehensible to you. If you have any queries, please comment in the comment box. You have the freedom to write your comment there. এখানে দেখো এই যে সম্পূর্ণ যে বিষয়টা সেটা তোমাদের পরিষ্কার হয়ে গেছে। এরপরে আমি তোমাদেরকে প্রতিদিনের মতো কতগুলো ভোকাবুলারি দিই, সেই ভোকাবুলারিগুলো দিচ্ছি। তোমাদের যে ভোকাবুলারি প্রত্যেকদিনের মতো আজকেও তোমাদের কতগুলো ভোকাবুলারি এখানে আমি দিয়েছি, দেখো তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নেবে এবং যে বোর্ডের যে শিখালাম ওইটাও কি স্ক্রিনশটটা আগে নিয়ে নেবে। এখানে কতগুলো ভোকাবুলারি যেগুলো তোমরা বিষয় জানো, তোমাদের খুব ইম্পর্টেন্ট, আমি আর এই বিষয়ে বলছি না, প্রতিদিনই বলি। দেখ, ডগমা, ডগমা মানে হচ্ছে মতবাদ, থিওরি হতে পারে। আবার এখানে সব লিখে দিয়েছি, দেখো তোমরা এগুলো একটু ভালো করে নোট ডাউন করে নেবে। তারপরে দিয়েছি কি ফল্টার, ফল্টার মানে কি এখানে লিখে দেওয়া হয়েছে, দেখো হোঁচট খাওয়া, স্টাম্বল হয়। আবার একটা দিয়েছি, এই ওয়ার্ডগুলো তোমরা লিখে নেবে। তারপরে দিয়েছে ফ্যান্সিফুল মানে কল্পনা প্রবণ, এখানে আমি ওয়ার্ড মিনিংগুলো দিয়ে দিয়েছি। এমিউলেট অনুকরণ করা, এগুলো সব আছে। তারপরে ইন্ডোলেন্ট আছে, এগুলো টুকে নেবে, তোমরা দেখে নেবে। ফ্র্যাগমেন্ট খণ্ড, টুকরো। পেরিশ মানে নষ্ট করা, বিনষ্ট করা, ধ্বংস করা। টেনজেবল স্পষ্ট, এখানে অনেকগুলো আমরা নিয়ার সিনোনিম ব্যবহার করেছি, সিনোনিমস দিয়েছি। তারপর দেখো এবার আসি এক্সপ্লিসিট, এক্সপ্লিসিট মানে স্পষ্ট। এখানে এই যে স্পষ্ট, টেনজিবল যে স্পষ্টটা বোঝায়
আর এখানে একটু তোমাদেরকে বলে দিই, টেনজিবল যখন বোঝাবে তখন কিন্তু একটা ওই রকম স্পষ্টটা আলাদা স্পষ্ট বোঝাচ্ছে, তখন সেটা হচ্ছে অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট মানে হচ্ছে আপাত দৃষ্টিতে দেখলে যেটা স্পষ্ট বলে, ক্লিয়ার বলে মনে হচ্ছে, সেই স্পষ্টটা হচ্ছে টেনজিবল। তাহলে টেনজিবল আর এক্সপ্লিসিটের মধ্যে একটু পার্থক্য আছে। এই এক্সপ্লিসিট মানে স্পষ্ট, পরিষ্কার, অনেকগুলো ইংরেজি আছে, অনেক অনেক তোমাদের সিনোনিমস আমি এখানে দিয়েছি। ইমপ্লিসিট হচ্ছে এক্সপ্লিসিটের বিপরীত শব্দ। ইমপ্লিসিট মানে হচ্ছে অন্তর্নিহিত, ভেতরে যেটা আমরা দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে ইমপ্লিসিট। আর এক্সপ্লিসিটটা আমরা দেখতে পাই, হ্যাঁ, সেটা হচ্ছে স্পষ্ট। আর ইমপ্লিসিট মানে হচ্ছে অন্তর্নিহিত, যে ভেতরের দিক, ইনহারেন্ট যেটাকে বলে। এগুলো তোমরা নিয়ে নাও। আর তোমরা অবশ্যই এই ভিডিওগুলো নিয়মিত দেখবে। তোমরা অনেক ব্যস্ত, সেই ব্যস্ততার মাঝখানে আধ ঘন্টা সময় বের করে প্রত্যেক দিন একটা রুটিন মাফিক তোমরা এগুলো দেখবে। স্পোকেন ইংলিশ তোমাদেরকে শিখতেই হবে, ইংরেজি লিখতে শিখতে হবে। তাহলে এগুলো ইংরেজি বলতে শেখা এবং লিখতে শেখার জন্য এই ভিডিওগুলি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই তোমরা ক্লাসগুলো করছো, দেখছো এবং বুঝতে পারছো যে কত গুরুত্বপূর্ণ। তোমরা এই রেগুলারলি যদি ফলো করো, উইদিন এ শর্ট হোয়াইল ইউ উইল লার্ন শিওরলি। অবশ্যই তোমরা নিশ্চিতভাবে শিখতে পারবে। আমি আজকে এখানেই ক্লাসটা শেষ করছি। বাই বাই, টাটা।